Assalamu alaikum. Hello students. How are you? I hope you are well. Today's topic is completing sentence part 1. Let's start the class. Topic completing sentence. My dear learners, you know a group of words which makes complete sense is called a sentence. অর্থাৎ আমরা সেন্টেন্স বলতে বুঝি যখন কতকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কমপ্লিট সেন্স প্রকাশ করে তখন এটি একটি সেন্টেন্সে পরিণত হয়। আর যে প্রক্রিয়ায় সেন্টেন্স তৈরি করা হয় তাকে বলা হয় সিনট্যাক্স। অর্থাৎ আমরা যে স্ট্রাকচার মেনটেন করে সেন্টেন্স তৈরি করি সেটি মূলত সিনট্যাক্স। সিনট্যাক্স মিনস দ্য ওয়ে, অর্থাৎ পদ্ধতি বা নিয়ম, দ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আর পুট টুগেদার টু ফর্ম সেন্টেন্সেস। সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সিনট্যাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইট ইজ টাইম টু এর যে বিভিন্ন নিয়মগুলো রয়েছে প্রথমে আমরা সেটি শিখব। ইট ইজ টাইম টু কথার মানে হচ্ছে কোনো কিছু করার উপযুক্ত সময় এখনই, আর দেরি করা উচিত নয়। এই অর্থে ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম এবং ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। এর মূলত তিনটি স্ট্রাকচার রয়েছে, খেয়াল করো। ইট ইজ টাইম প্লাস 2 পর্যন্ত যদি তোমাদের দেওয়া থাকে তাহলে পরবর্তী অংশে একটি ভার্ব ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম প্লাস 2 পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে পরবর্তী অংশে একটি ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব ব্যবহার করে তোমাদের বাক্যাংশটি পূরণ করতে হবে। খেয়াল করো, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। শিক্ষার্থীবৃন্দ, ইট ইজ টাইমের পর যদি ফর পর্যন্ত দেওয়া থাকে তাহলে ফরের পর তোমাদেরকে একটি পার্সোনাল অবজেক্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত অবজেক্ট ব্যবহার করতে হবে। তারপর আগের নিয়মের মতোই টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম ফর আস, এই আসকে বলা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। ইট ইজ টাইম ফর দেম, দেখো এখানে পার্সোনাল অবজেক্ট ব্যবহার করা হয়েছে, তারপর টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। ইট ইজ টাইম ফর দেম টু স্টার্ট দ্য ওয়ার্ক। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে পরবর্তী অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ টাইম দে আর্নড দেয়ার লাইভলিহুড। আমরা খেয়াল করলাম ইট ইজ টাইম টু থাকলে ভার্বের বেস ফর্ম, ইট ইজ টাইম প্লাস ফর থাকলে ফরের পর পার্সোনাল অবজেক্ট, তারপর টু প্লাস ভার্ব। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট দেওয়া থাকলে পাস্ট ইনডেফিনিট ফর্ম। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ টাইম দে আর্নড দেয়ার লাইভলিহুড। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার শিখব। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর কথার মানেটা হচ্ছে যেন। এটি মূলত দুটি ক্লোজকে যুক্ত করে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো মূলত দুটি ক্লোজকে যুক্ত করে। খেয়াল করো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর সামনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে পরবর্তীতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত যে স্ট্রাকচার, তার প্রথম অংশে যে সেন্টেন্সটি থাকবে এটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরবর্তীতে তুমি যে সেন্টেন্সটি লিখবা সেখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। উদাহরণগুলো খেয়াল করো। হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নিউ ইট। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে এজন্য এখানে পাস্ট ইনডেফিনিট ব্যবহার করা হয়েছে। হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নিউ ইট। একইভাবে হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড ম্যান। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, কেউ যদি এই স্ট্রাকচারটিতে বিভার্ব ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে একটাই বিভার্ব, সেটি হচ্ছে ওয়ার। আবারও বলছি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত কোনো বাক্যে কোনো শিক্ষার্থী যদি বিভার্ব ব্যবহার করতে চায়
সেক্ষেত্রে পার্সন যাই হোক না কেন অ্যাক্টিভ ভার্ব সেটি হচ্ছে ওয়ার ব্যবহার করতে হবে। হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাডম্যান। দে ডোনেট মানি অ্যাজ ইফ দে ওয়ার রিচ ম্যান। এবারে আমরা দ্বিতীয় নিয়মটি দেখব। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যে প্রথম অংশটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, এর আগে ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, এবার হয়েছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরবর্তী অংশটি হবে পাস্ট পারফেক্ট, এর আগে ছিল পাস্ট ইনডেফিনিট। তো খেয়াল করো, রিয়াদ টোল্ড দ্য স্টোরি অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। খেয়াল করো, এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। দেখো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দে ডোনেটেড মানি অ্যাজ ইফ দে হ্যাড বিন রিচ ম্যান। কেউ যদি এখানে বি ভার্ব ব্যবহার করতে চায়, অর্থাৎ এই ওয়ার ভার্বটাকে ব্যবহার করতে চায়, তাহলে এই ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড বিন, ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আর যেহেতু এটি পাস্ট পারফেক্ট টেন্স এই জন্য সামনে হ্যাড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কেউ যদি বি ভার্ব ব্যবহার করতে চায় তাহলে তাকে বিন ব্যবহার করতে হবে এবং সামনে হ্যাড ব্যবহার করতে হবে। দে ডোনেটেড মানি অ্যাজ ইফ দে হ্যাড বিন রিচ ম্যান। শিক্ষার্থীবৃন্দ আরেকবার, অ্যাজ ইফ এবং অ্যাজ ডু যদি দুটি ক্লোজকে যুক্ত করে, তাহলে প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তীতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং কেউ যদি বি ভার্ব ব্যবহার করতে চায় তাহলে ওয়ার। দ্বিতীয় নিয়মটি রয়েছে এরকম যে প্রথম অংশটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে কেউ, তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, এবং বি ভার্ব ওয়ার ব্যবহার করতে চাইলে পার্টিসিপল ফর্ম বিন এবং তার আগে হ্যাড ব্যবহার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা কন্ডিশনালের নিয়মগুলো অ্যাপ্লাই করব। খেয়াল করো, ইফযুক্ত বাক্যাংশ, এই যে ইফযুক্ত যে বাক্যাংশটি থাকবে এটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরবর্তীতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। ইফ ইট রেইনস এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, উই শ্যাল নট গো এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। তোমাদের প্রথমত টেন্স মেনটেন করতে হবে, তারপর মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, পরবর্তী অংশ ফিউচার ইনডেফিনিট। ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। প্রতি ক্ষেত্রেই ইফযুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট, পরবর্তীতে ফিউচার ইনডেফিনিট ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় অংশ অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের দিকে খেয়াল করো। ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটুকু হবে ফিউচার ইন পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পর উড, কুড, শুড, মাইট, তারপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। খেয়াল করো, ইফ হি কেম আই উড গো এটি পাস্ট ইনডেফিনিট, এজন্য উইল হয়েছে উড। ইফ দে ওয়ান্টেড উই উড হেল্প হিম, উইলটা হয়েছে উড। ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ দ্য লেটার্স। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা হ্যাড থাকার কারণে মনে করে এটি পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাডের পর মূল ভার্বের পার্টিসিপল ফর্ম। এখানে কোনো মূল ভার্ব নেই, হ্যাডটি মূল ভার্ব, অর্থাৎ এটি পাস্ট পারফেক্ট টেন্স না, এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ দ্য লেটার্স। এবারে আমরা থার্ড কন্ডিশনাল খেয়াল করব। ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর অংশটি হবে ফিউচার ইন পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। খেয়াল করো, ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম এটি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাডের পর ভার্বের পার্টিসিপল ফর্ম, হ্যাডের পর ভার্বের পার্টিসিপল, হ্যাডের পর ভার্বের পার্টিসিপল ফর্ম, এবং পরবর্তী অংশে সাবজেক্ট পদ থাকবে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং ভার্ব, অন্য একটি ভার্ব যেটিকে প্রিন্সিপাল ভার্ব বলা হয় তার পার্টিসিপল ফর্ম। ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। ইফ দে হ্যাড স্টার্টেড দে কুড হ্যাভ গট দ্য ট্রেন। ইফ শি হ্যাড ট্রাইড শি উড হ্যাভ সাকসিডেড। খেয়াল করো, হ্যাড সিন, কুড হ্যাভ টোল্ড, হ্যাড স্টার্টেড, কুড হ্যাভ গট, হ্যাড ট্রাইড, উড হ্যাভ সাকসিডেড। শিক্ষার্থীবৃন্দ আরেকবার,
ইফযুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটুকু ফিউচার ইনডেফিনিট। ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট, তারপর ভার্বের মূল ফর্ম। ইফযুক্ত বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটি হবে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নিয়ম, হ্যাডের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, হ্যাডের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, তাহলে আমরা থার্ড কন্ডিশনালে যে নিয়মটি শিখেছি সেটি অ্যাপ্লাই করব, অর্থাৎ সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। খেয়াল করো, হ্যাডের পর ভার্বের পার্টিসিপল ফর্ম দেওয়া রয়েছে, হ্যাডের পর ভার্বের পার্টিসিপল, হ্যাডের পর ভার্বের পার্টিসিপল ফর্ম দেওয়া রয়েছে, পরবর্তী অংশটুকু হবে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের প্রিন্সিপাল ভার্বের পার্টিসিপল ফর্ম। খেয়াল করো, হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, এখানে রয়েছে হ্যাড সিন, এখানে হয়েছে উড হ্যাভ গিভেন। হ্যাড হি ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্পড হিম, হ্যাড ওয়ান্টেড এখানে হয়েছে উড হ্যাভ হেল্পড। হ্যাড আই পজেসড এ ভাস্ট প্রপার্টি আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ, এখানে দেওয়া আছে হ্যাড প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম, এই জন্য এখানে হয়েছে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থীবৃন্দ, রুল নাম্বার 10, ইফের পর যদি ওয়ার দেওয়া থাকে, ইফের পর যদি ওয়ার দেওয়া থাকে, পরবর্তী অংশে আমি যে ক্লোজ ব্যবহার করব সেখানে আমি উড, কুড ব্যবহার করব এবং ভার্বের মূল ফর্ম ব্যবহার করব। ইফ আই ওয়ার এ কিং আই কুড হেল্প দ্য পুয়ার, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা হোয়েন এবং আফটার, হোয়েন এবং আফটার মূলত দু ধরনের টেন্সকে যুক্ত করে, হোয়েন এবং আফটার দুই ধরনের টেন্সকে যুক্ত করে সেটি আমরা দেখব। হোয়েন এবং আফটারের পূর্বে যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশটুকু হবে প্রেজেন্ট পারফেক্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। ইউ ক্যান গো টু স্লিপ হোয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার। You will return me the book after you have finished reading it. He will swim after he has changed his dress. খেয়াল করে প্রতিটা ক্ষেত্রেই ফিউচার ইনডেফিনিট ক্যান ফিউচারের নিয়মের মধ্যেই পড়ে, পরবর্তী অংশটুকুতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হ্যাভ চেঞ্জড, হ্যাভ ফিনিশড, হ্যাভ টেকেন। শিক্ষার্থীবৃন্দ, রুল নাম্বার 12, উড দ্যাট অথবা যদি উইশ থাকে পরবর্তীতে ওয়ার ব্যবহার করতে হয়। আই উইশ আই ওয়ার এ কিং, এখানে পার্সন যাই থাকুক না কেন সব ক্ষেত্রেই ওয়ার ব্যবহার করতে হবে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, আই উইশ আই ওয়ার এ কিং, এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, পার্সন যাই থাকুক না কেন। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা উড ইউ মাইন্ডের ব্যবহার শিখব। উড ইউ মাইন্ডের পর অবশ্যই একটি ভার্ব ব্যবহার করতে হবে এবং সেই ভার্বটির সঙ্গে আইএনজি থাকবে। উড ইউ মাইন্ডের পর একটি ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে ভার্বের আইএনজি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবা, কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটুকু দিয়ে তুমি কমপ্লিট করবা তার নিচে আন্ডারলাইন করতে হবে, টান দিতে হবে, যাতে এটি বোঝা যায় যে এই অংশটুকু দিয়ে তুমি বাক্যটি পূরণ করেছ। এবারে আমরা দ্যাটের আরেকটি নিয়ম শিখব। দ্যাটের কাজ হবে দুটি ক্লোজকে যুক্ত করা, সামনে একটি পরে একটি, অর্থাৎ পূর্বে একটি এবং পরে একটি থাকবে। প্রথম অংশে যদি সোমাস অথবা মেনি থাকে, সোমাস অথবা মেনি থাকে, পরবর্তীতে ক্যান অথবা ক্যানট ব্যবহার করব। ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট এ জব, দেখো এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে ক্যান। দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট আই ক্যানট সলভ দেম, যেহেতু এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে তুমি তোমার বাক্যের ধরনের উপর নির্ভর করে সাবজেক্ট ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ টিকিট, দেখো এখানে ইউ রিপিট করা হয়েছে।
শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 15 নম্বর নিয়মটি দেখব। অর্থাৎ টু প্লাস অ্যাজেক্টিভের পর টু প্লাস বাক্যের ধরন অনুযায়ী একটি মূল ভার্ব ব্যবহার করতে হবে। দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, এর দ্বারা মূলত নেগেটিভ সেন্স প্রকাশ করা হয়, অর্থাৎ মানুষটি এতই বয়স্ক বা বৃদ্ধ যে তিনি কোনো কাজ করতে পারেন না, অর্থাৎ নেগেটিভ সেন্স ব্যবহার করা হয়েছে। দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এবারে আমরা ওই নিয়মটি কিন্তু টু এর পর যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে এবং পরবর্তীতে যদি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো, টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর ফরের পর অবশ্যই একটি পার্সোনাল অবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর আগের মতোই নিয়ম। দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, মি হচ্ছে পার্সোনাল অবজেক্ট। দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দেম হচ্ছে পার্সোনাল অবজেক্ট টু সলভ। ইট ইজ টু ইন্টারেস্টিং ফর আস টু ওভারলুক, দেখো এখানে ফরের পর আস ব্যবহার করা হয়েছে। এবারে আমরা আরেকটি নিয়ম শিখব। সো এর পর যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং দ্যাট থাকে, পরবর্তীতে প্রথম ক্লোজে যে সাবজেক্ট থাকবে সেটি রিপিট করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে সেক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে কুড ব্যবহার করতে হবে এবং সঙ্গে থাকবে নট। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ, আগের নিয়মগুলো ছিল, আগের যে তিনটি নিয়ম আমরা দেখলাম টু এবং টু, এটি ছিল সিম্পল, আর এগুলো হচ্ছে কমপ্লেক্স। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ, এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে এই জন্য এখানে কুড তারপর নট ব্যবহার করা হয়েছে। যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে এটি ক্যান হয়ে যেত। মেনি ফার্মার্স আর সো পুয়ার দ্যাট দে ক্যানট কাল্টিভেট দেয়ার ল্যান্ড, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স এই জন্য এখানে ক্যানট ব্যবহার করা হয়েছে। দ্য সেলর্স থ্রোটস আর সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক, যেহেতু এখানে পাস্ট টেন্স এই জন্য এখানে কুড ব্যবহার করা হয়েছে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই টেন্স মেনটেন অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে করতে হবে। পরের নিয়মটি দেখো, সো দ্যাটের পর প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি রিপিট হবে, তারপর ক্যান অথবা কুড, মে অথবা মাইট, এবং পরবর্তীতে বাক্যের ধরন অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট এ স্ট্রেংথ, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি। শিক্ষার্থীবৃন্দ, এর পরের নিয়মটি আমরা দেখি। ইন অর্ডার দ্যাট যুক্ত ফ্রেজে আমরা দুটি সেন্টেন্সকে দুটি ক্লোজকে যে যুক্ত করব তার নিয়ম। প্রথমে যে সাবজেক্টটি থাকবে পরবর্তীতে সেই সাবজেক্টটি রিপিট হবে। পাস্ট টেন্স থাকলে কুড ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান ব্যবহার করতে হবে, মে অথবা মাইটও ব্যবহার করা যেতে পারে টেন্সের ধরন অনুযায়ী। হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট হি কুড সেল হিজ শার্ট, এখানে পাস্ট টেন্স রয়েছে জন্য এখানে কুড। আই সেভ সাম মানি ইন অর্ডার দ্যাট আই কুড বাই সাম বুকস, এখানে সেভ পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে কুড ব্যবহার করা হয়েছে। দে কেম টু মি ইন অর্ডার দ্যাট দে কুড সি মি পার্সোনালি, এখানে কেম ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে কুড ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লেস্টের ব্যবহার দেখব। লেস্ট বলতে আমরা বুঝি ইন অর্ডার টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং। লেস্ট মিন্স টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং। যে বাক্যে লেস্ট থাকবে সেই বাক্যটিতে কখনোই নট ব্যবহার করা যাবে না এবং সাবজেক্টের পর একটি শুড ব্যবহার করতে হবে। আবারও বলছি, যে বাক্যে লেস্ট থাকবে সেই বাক্যে কখনো নট ব্যবহার করা যাবে না এবং সাবজেক্টের পর শুড ব্যবহার করতে হবে। হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি সিন, খেয়াল করে এখানে শুড ব্যবহার করা হয়েছে এবং এই বাক্যে নট ব্যবহার করা যাবে না। রিড diligently lest you should fail in the examination. He worked fast lest he should reach school in time. এই অংশটি দ্বারা মূলত নেগেটিভ বোঝানো হয়। খেয়াল করো মিনিংটা হবে অনেকটা এরকম, হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি সিন, অর্থাৎ তাকে কেউ দেখে ফেলতে পারে এই ভয়ে, এই বিবেচনায় সে দৌড় দিয়ে পালালো, অর্থাৎ তাকে যাতে কেউ দেখতে না পারে এজন্য সে দৌড় দিয়ে পালালো। তাকে যাতে কেউ দেখতে না পারে
এজন্য সে দৌড় দিয়ে পালালো। যেহেতু লেস্ট নেগেটিভ অর্থ বহন করে, এই জন্য এখানে নট ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 20টি নিয়ম শিখলাম। আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হবে। এগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং প্রতিটা স্ট্রাকচার ব্যবহার করে অ্যাটলিস্ট 5টা করে বাক্য তোমাদের নিজেদের থেকে তৈরি করা উচিত। তাহলে তোমরা সহজেই নিয়মগুলো বুঝতে পারবে। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 শেষ করলাম। পার্ট 2তে আমরা আরও 20টি নিয়ম শিখব। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। মে আল্লাহ হেল্প ইউ।